স্রোতের টুইন বেবি হওয়ার খবরে এবার স্রোতকে কঠিন পরীক্ষায় ফেলে দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতের আবারও হঠাৎ করে শরীর খারাপ করে দেয় এবং স্রোতকে তাৎক্ষণিক যখন হসপিটালাইজ করা হয়, ঠিক সেই মুহূর্তে হসপিটালাইজ করা মাত্রই ডক্টররা যখন স্রোতকে পর্যবেক্ষণ করে সার্থকের বাপি সকলের কাছে বাইরে এসে বলতে থাকে যে কনগ্রাচুলেশনস সার্থক সেনগুপ্ত, আপনি এক নয় বরঞ্চ দুটো বাচ্চার বাবা হতে চলেছেন। স্রোতস্বিনী টুইন বেবি নিয়ে কনসিভ করেছে এবং তার জন্য ওনার এতটা শরীর খারাপ করে দিয়েছিল, কারণ উনি এত ছোটো একটা মানুষ এবং ওনার শরীরের উপরে দুটো যান বেড়ে উঠছে। তার জন্যই আসলে ওনার উপর এই ধকলটা গিয়েছে এবং সেটা কোনো মতেই সামলাতে পারছে না। কিন্তু খুব শীঘ্রই আর 2 মাসেই তো আছে, তার পরবর্তীতে উনি খুব তাড়াতাড়ি রিকভার করে উঠবে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, ওনার কোনো রকম কোনো কমপ্লিকেশনস নেই। অন্যদিকে এই কথা শোনা মাত্রই যখন পরিবারের প্রথম টুইন বেবি আসতে চলেছে, এই খবর শুনে সকলে আনন্দ আত্মহারা হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে নিজের স্বার্থসিদ্ধি পূরণ করা স্বার্থপরের মতন নীলাঞ্জনা যখন এর আবারও আসল রূপে চলে আসে এবং এসে বলতে থাকে যে আঙ্কেল, আপনাকে একটা কথা বলবো, আপনার বৌমা তো আপনাকে দ্বিগুণ খুশি দিয়ে দিল এক সুযোগে, কিন্তু আপনাকে একটা আসলে আমি বলতে পারেন যে আমার আবদার, যে আপনার ঘর আলো করে দুজন অতিথি আসতে চলেছে, সেই অতিথিদের মধ্যে একজন অতিথিকে কি আমি ভাগ নিতে পারি? কারণ আমার ঘর তো সম্পূর্ণরূপে শূন্য এবং অন্ধকার, আমি তো কোনোদিনও মা হতে পারবো না, সেই সত্য তো আপনারা সকলে মিলেই জানেন। তাই আমি কি কোনো মতে একটা সন্তানকে আমার নিজের কাছে রেখে ওকে ছোটো বেলা থেকে কোলে পিঠে করে মানুষ করতে পারি? আমি কি ওর মা হতে পারি? ও পৃথিবীতে আসার পর থেকেই জানবে যে আমি ওর মা। কেমন হয় বলুন তো? ঠিক সেই মুহূর্তে সার্থক চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে না, কোনো মতেই না, আমি আমার সন্তানের উপরে কাউকে ভাগ বসাতে দেবো না। এবং তার থেকে বড় কথা, আপনি কথাটা ভাবলেনি বা কী করে বলুন তো? স্বার্থপরের মতন আপনার মধ্যে এই স্বার্থপরতাটা কি কোনোদিনও যাবে না? অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রাই বলতে থাকে যে নীলু, তুই এটা ভাবলি কী করে? তুই তোর ছোটো বোনের সন্তানদেরকে ওর কাছ থেকে কেড়ে নিবি। একজন মা যখন নিজের সন্তানদেরকে পৃথিবীর আলো দেখায়, তখন কিন্তু তার কাছে সবথেকে বেশি মূল্যবান তার সন্তানরাই থাকে, সেটা 2টা হোক 3টা হোক, যে কয়টাই হোক না কেন। তার শরীরের একটা অংশ কেটে সে দিয়ে দিতে রাজি হতে পারে, কিন্তু তার শর্ত তার সন্তানদেরকে সে কোনো মতেই কারো কাছে দিতে পারে না। সেটা না ভেবে চিন্তে তুই কী করে হঠাৎ করে আঙ্কেলের কাছে এরকম একটা অন্যায় আবদার করে বসলি বলতো? অন্যদিকে ক্রান্ত বলতে থাকি যে নীলু, তোমার কি এই হ্যাংলামো করা কোনোদিনও যাবে না? তুমি কেন এই কথাটা বলতে গেলে বলো তো? এখন তো কত প্রযুক্তি এগিয়ে গিয়েছে, সেই প্রযুক্তি ব্যবহার করে তো আমরা কোনো না কোনোভাবে দেখবি ঠিকই ঈশ্বর আমাদের ঝোলার মতো এই আনন্দটা এক না একদিন ঠিকই দিয়ে দিবে। ঠাকুরকে ডাকো, ঠাকুর অবশ্যই আমাদের প্রার্থনা শুনবে। কিন্তু তাই বলে তুমি স্রোতের আনন্দের মধ্যে এরকম করে ভাটা ফেলো না, দোহাই তোমার, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। তুমি আজকে আঙ্কেলের সামনে এবং সার্থকের সামনে লজ্জা আমার মাথা হিট করে ফেলে, তুমি একবার ভেবেই দেখেছো? অন্যদিকে যখন রাইয়ের মা নীলাঞ্জনার কথা ভেবে, নীলাঞ্জনের ভবিষ্যতের কথা ভেবে বলতে থাকে যে আচ্ছা সার্থক, এতে তোমার এত আপত্তি বা কী করার আছে বলো তো? যেখানে কিনা তুমি এতদিন ধরে জেনে এসেছো যে একটা সন্তানে তুমি বাবা হবে, সেখানে ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বর ঝুলি ভরে তোমাকে এই আনন্দটা দিচ্ছে, তার মধ্যে যদি আরেকটা খুশি আমার ঘরেও আসে, তাতেই বা তোমার তো কিসের আপত্তি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তো বন্ধুরা, কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।